নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের, জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ, পুলিশ সহ বেশ কয়েকজন আহত। বিকেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান, গুরুত্ব পাবে ৩১ দফা, জুলাই সনদ আর তরুণ ভোটারদের আকাঙ্ক্ষা। দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ, মন্তব্য জামাত আমিরের। দুর্নীতি আর ভয়ের রাজনীতি আর ফিরতে দেয়া হবে না, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। নির্বাচনের আগে শেষ শুক্রবার রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনকালে গার্মেন্টস শিল্পে ৪ দিনের লম্বা ছুটি, বড় ধাক্কা মনে করছেন পোশাক মালিকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি ঘিরে দফায় দফায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়াও বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নবম পে স্কেলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সকাল 11টার পর সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। পরে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের সঙ্গে আন্দোলনরত কর্মচারীদের পাল্টা ধাওয়াও হয়েছে, আহত হয়েছে অন্তত 15 জন। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী ফজলে রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাব্বি, সরকারি কর্মচারীদের কর্মসূচির সবশেষ কি পরিস্থিতি আপনি জানতে পেরেছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জি কনক, ধন্যবাদ। আপনি জানেন যে এর আগের বুলেটিনে আমি ঠিক যেমনটা জানিয়েছি যে এখানে কিন্তু আসলে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল, কিন্তু এখন মোটামুটি পরিস্থিতি অনেকটা শান্ত বলা চলে। আমি ঠিক দাঁড়িয়ে আছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের অংশে, অর্থাৎ যমুনা অভিমুখে যে রাস্তা সেইখানে। আপনি জানেন যে আজ সকালে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল নবম গ্রেড বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং তারপরেই কিন্তু আসলে তারা যখন যমুনা অভিমুখে প্রবেশ করতে যায় তখনই কিন্তু আসলে পুলিশের বাধার মুখে পড়েন এবং তারা কিন্তু জোরপূর্বক ভিতরে প্রবেশ করেন। এবং যখনই যমুনার ঠিক গেটে এবং প্রধান উপদেষ্টা বাসভবনের গেটে প্রবেশ করেন তখনই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আন্দোলনকারীদের উপর চড়া হয় এবং তাদের পরে কিন্তু সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। এবং এখন মোটামুটি যদি দেখায় এখানে কিন্তু আসলে মোটামুটি শান্ত পরিস্থিতি বিরাজমান করছে, অর্থাৎ এখানে এখন আন্দোলনকারীরা নেই। ঠিক একটু আগে অর্থাৎ ঠিক বেলা 1:30টার দিকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের উপর চড়া হয় এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং যেদিকে পারে আসলে ছুটে তারা কিন্তু আসলে এখন তাদের রাস্তা ছেড়ে দিয়েছেন। এখন মোটামুটি এখানে পরিস্থিতি শান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী উভয় পাশ ঘিরে রেখেছে এবং ডিএমপি কমিশনার, আইজিপি মহোদয় কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই ঘটনাস্থল পরিদর্শন করছেন। এবং আন্দোলনকারীরা বলছে যে তাদের যে দাবি সেটা কিন্তু আসলে সম্পূর্ণ যৌক্তিক। সরকার বারবার আশ্বাস দিয়েও তাদের এই যে গ্যাজেট প্রকাশ করছে না এবং বাস্তবায়ন করছে না, এটা আসলে সম্পূর্ণ অযৌক্তিক। এবং তারা কিন্তু আন্দোলন করছে এবং আন্দোলনকারীরা কিন্তু বলে গেছে একটু আগে যে আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে তারা কিন্তু কথা বলে তারা বলছে যে তারা যদি আজকের মধ্যে এই গ্যাজেট প্রকাশ না করা হয় এবং বাস্তবায়ন না দেওয়া হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বে না। কিন্তু তারা এখন ছত্রভঙ্গ হয়ে আছে, হয়তো ঠিক এর পরেও হয়তো তারা আরও জড়ো হতে পারে এবং জড়ো হয়ে তারা আন্দোলন করতে পারে, যার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এখন মোটামুটি এখানে অবস্থান নিয়ে আছেন এবং গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী উভয় পাশে দাঁড়িয়ে আছে। তো কনক, এই ছিল মোটামুটি আমার কাছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আজ বিকেলে রাজধানীতে এক আয়োজনে। ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ইশতেহারে দলটি ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী এবং জনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষভাবে অগ্রাধিকার পাচ্ছে। ১ কোটি নতুন চাকরি, স্টার্ট আপ ফান্ড, আইটি প্রশিক্ষণ, বিদেশে নতুন শ্রমবাজার ও মাদক বিরোধী টাস্ক ফোর্স গঠনের প্রতিশ্রুতিও থাকছে বিএনপির ইশতেহারে। কৃষককে গুরুত্ব দিয়ে ইশতেহারে কৃষি উপকরণের দাম কমানো, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষি ঋণ সহজীকরণ এবং ধান চাল কেনার স্বচ্ছ ব্যবস্থার অঙ্গীকারও থাকবে। নির্বাচিত হলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের বিষয়টিকেও রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই রাখছে বিএনপি। এদিকে আগামী 8 ফেব্রুয়ারি রবিবার বিএনপির শেষ নির্বাচনী জনসভা হবে রাজধানীর নয়াপল্টনে।
দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রেমান, বিএনপির ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে আমন্ত্রিতরা কি আসতে শুরু করেছেন? যে বিএনপির ইশতেহার বেলা 3:30টার সময় দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি সেটা হলো বিএনপি মূলত 51 দফা, যেটি 5টি অনুচ্ছেদের মধ্যে নিয়ে আসা হয়েছে। এই 51 দফার মধ্যে রয়েছে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান, সংবিধান সংস্কার, জাতি গঠন, সুশাসন, এরপর স্থানীয় সরকার ব্যবস্থা কেমন হবে, দারিদ্র্য নিরসন এবং সামাজিক সুরক্ষায় বিএনপি কি প্রতিশ্রুতি, নারীর ক্ষমতায়নে বিএনপি কি করছে, কৃষি, কৃষক উন্নয়ন ও নিরাপদ খাদ্যের জন্য বিএনপির কি পরিকল্পনা রয়েছে, একই সঙ্গে দেশব্যাপী কর্মসংস্থানের জন্য বিএনপির পরিকল্পনা, যুব উন্নয়ন, শিক্ষা ও মানব সম্পদের উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টি এই আজকের বিএনপির যে নির্বাচনী ইশতেহার সেখানে থাকবে। শ্রমিক এবং শ্রমিকদের কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসীদের কল্যাণ, বিশেষ চাহিদা সম্পন্ন যারা জনগোষ্ঠী রয়েছে তাদের কল্যাণে বিএনপির কি পরিকল্পনা রয়েছে সেগুলো রয়েছে ইশতেহারে। একই সঙ্গে পরিবেশের সংরক্ষণ, টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ যে রয়েছে, আমার তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে সেগুলো উত্তোলন এবং সেগুলোর সঠিক ব্যবস্থা কি হবে সে বিষয়ে বিএনপির সুস্পষ্ট কিন্তু বক্তব্য আজকের ইশতেহারে থাকবে। একই সঙ্গে পানির সম্পদ পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থাপনা, পররাষ্ট্র নীতি বিষয়ে বেশ কিছু বিষয় থাকবে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ দমন এবং জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বিএনপির কি পরিকল্পনা সেগুলো কিন্তু আজকের ইশতেহারে রয়েছে। অর্থনীতি, গণতন্ত্রায়ন, বিনিয়োগ এবং বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ, বেসরকারি খাত উন্নয়ন, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে বিষয়গুলো একেবারে বিগত সময় দেখা গেছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ফোকলা হয়ে গিয়েছে, সেগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারে বিএনপি কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো কিন্তু আজকের ইশতেহারে থাকবে। পুঁজিবাজারের সংস্কার এবং বাণিজ্য সহজীকরণ, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সহ শিক্ষা খাত, কারু হস্তশিল্প, সেবা খাত, তথ্য যোগাযোগ খাত, বৈদেশিক এবং জ্বালানি খাত সহ যোগাযোগ পরিবহন খাতের যে দুরবস্থা রয়েছে সেগুলো সংকট সমাধানে বিএনপি কি চিন্তা করছে সেগুলো আজকের ইশতেহারে থাকবে। সুনীল অর্থনীতি, সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, রাজস্ব ব্যবস্থাপনা এবং ধর্ম, সমাজ, ক্রিয়া ও সংস্কৃতি সহ এই বিষয়গুলো কিন্তু বিএনপি আজকের এই ইশতেহারে থাকবে। রেমান, আপনাকে ধন্যবাদ। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ। জামাত ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেয়া হবে না। বরিশালে 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। সেখান থেকেই দক্ষিণাঞ্চলের 4 জেলার জোটের নির্বাচনী প্রচারণাও শুরু হলো। বরিশাল 4 আসনের হিজলা মেহেদিগঞ্জের পাতারহাটের আরশি কলেজে সভায় জামায়াতের আমির আরও বলেছেন, দেশের সবচেয়ে বড় মুসলিম দল জামায়াতে ইসলামী। বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাট ধরে টান দেয়া হবে। এদিকে সকাল থেকে দলে দলে সভাস্থলে জড়ো হন নেতাকর্মীরা। আওয়ামী শাসনামলে জামাতের 11 নেতাকে প্রহসনের বিচারে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। কেউ কেউ মামলা করেছেন 800-900 আসনে, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনা পাতি আদায় করা হচ্ছে। মনে রাখবেন, দিন শেষে ওই মানুষগুলোর কাছে, সবার কাছে আপনাকে আমাকে যেতে হবে। দেশে আবারও ফ্যাসিবাদ, দুর্নীতি আর ভয়ের রাজনীতি ফিরে আসবে এমন কোনো প্ল্যান কাউকেই বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে স্তাভারে ঢাকা 19 আসনে 11 দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের শাপলাকলি প্রতীকের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ বলেন, আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, কিন্তু একটি দল 11 দলের পক্ষে সৃষ্ট গণজোয়ারকে ভয় পেয়ে নানান রকম ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, একটি দল লাশের রাজনীতি শুরু করেছে, তবে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী 11 দলের নেতাকর্মীরা। আমরা দেখছি বিভিন্ন জায়গায় 11 দলীয় জোটের নেতা কর্মীদের উপরে হামলা করা হচ্ছে। শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হয়েছে।
যারা হত্যা করে লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় পুরনো কায়দায়, ফ্যাসিস্টদের কায়দায়, তাদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। সেই দলের নেতা যখন দেশে এসে নামলেন, তিনি বললেন তার একটা প্ল্যান রয়েছে। আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু এখন দেখছি তিনি কোথায় চিনিকল আছে, কোথায় নাই, কোথায় ইপিজেড আছে, কোথায় নাই, কোনটা বাণিজ্যিক রাজধানী, কোনটা কি হবে, কোথায় সোয়াবিন চাষ হয়, কোথায় ভুট্টা চাষ বেশি হয়, উনি কিছুই জানেন না। জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে, গণসংযোগে ব্যস্ততা ততই বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীরা। হাতে মাত্র 4 দিন সময় থাকায় ফুরসত নেই তাদের। চট্টগ্রাম 10 আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। চট্টগ্রাম 1 আসনে 11 দলের প্রার্থী, জামায়াতে ইসলামের অ্যাডভোকেট সাইফুর রহমান সহ বিভিন্ন দলের প্রার্থীরা। নরসিংদীর 5টি আসনে প্রচারণাও জমে উঠেছে। পলাশের আমদিয়া ইউনিয়নে আদর্শ বাজারে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষের জন্য গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনা সহ উন্নয়নের পথে এগিয়ে যেতে বিএনপির বিকল্প নেই। অন্যদিকে প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোশ্যাল মিডিয়ায় পোস্টাল ভোটের ফলাফল সংক্রান্ত অপপ্রচারে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট পেপার জাতীয় নির্বাচনের দিন বিকেল 4:30টার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সাথে গণনা করা হবে বলে জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের তথ্যমতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছাতে 7,66,862টি। এর মধ্যে ভোট ব্যালট গ্রহণ করেছে 5,26,498 জন, ভোট দিয়েছে 4,82,818 জন। সংশ্লিষ্ট দেশের পোস্ট ডাক বাক্সে জমা দিয়ে 4,49,006 জন। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে 4,01,460টি। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছে 1,24,746টি। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে ভোটারদের ভোটদানের কার্যক্রমে বিডি পোস্ট থেকে ভোটারদের কাছ থেকে 6,94,146টি ব্যালট পাঠানো হয়েছে। ব্যালট গ্রহণ করেছে 3,24,002 জন। ভোটারদের ভোটদান সম্পন্ন করেছে 2,59,394 জন। ভোট দিয়ে ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছে 2,13,697 জন। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছে 30,706 জনের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 10 ফেব্রুয়ারি থেকে টানা 4 দিনের ছুটিতে যাচ্ছে শিল্পাঞ্চলের শ্রমিকরা। লম্বা এই ছুটিকে রপ্তানিমুখী পোশাক খাতের জন্য বড় ধাক্কা বলছেন পোশাক মালিকরা। বিশ্লেষকদের মতে শ্রমিকদের ভোট দেবার সুযোগ নিশ্চিতের মাধ্যমে ভোটের শতকরা হার বাড়াতে চাইছে সরকার। এ কারণেই শ্রমিকদের এমন লম্বা ছুটি। এদিকে ভোট দিতে নিজ এলাকায় যাবার প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা। গোলাম মঈনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। একতরফা ডামি নির্বাচনে হাসিনা আমলে গত 3 মেয়াদে ভোট না দেবার আক্ষেপ আছে। 30 বছর পার হয়েছে, অথচ একবারও ভোট দিতে পারেননি এমন মানুষের সংখ্যা অনেক। এমন বাস্তবতায় 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় যন্ত্র, বিএনপি, জামাত সহ শরিক দলগুলো এখন নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বেশি সংখ্যক ভোটারের ভোট প্রয়োগ নিশ্চিত করতে চাইছে সরকার। 11 ও 12 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর বাইরে 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। যদিও মালিক ও শ্রমিক পক্ষ আলোচনার মাধ্যমে ছুটি পরে সমন্বয় করতে পারবে। এছাড়া ভোটের পরের 2 দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে। এর ফলে টানা ছুটিতে থাকবেন শিল্পাঞ্চলের শ্রমিকরা। এখানে যারা শ্রমিক আছে, যারা নাকি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন, এরা সবাই প্রায় গ্রামের ভোটার। তো ওখানে গেলে যাদের ভোট পড়ার হার যাতে বাড়ে, হ্যাঁ, সেটা হয়তো এটা করলে ভোট প্রদানের হার বাড়তে পারে, এই চিন্তা থেকে তারা এটা করতে পারে। সরকার যেহেতু দিয়েছে, এখন আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। বাট আমাদের একটা অনেক বড় ক্ষতির বিনিময়ে এটাকে মেনে নিতে হচ্ছে। তো যদিও আমাদেরকে 10 তারিখটা সমন্বয় করার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু 11, 12, 13 3 দিন কিন্তু ছুটি থাকলই। তো আর আমরা অতীতে যেটা দেখেছি যে নির্বাচনের দিন একটা সাধারণ ছুটি থাকে, তো ওইটাই যথেষ্ট ছিল, সাধারণ ছুটিটা নির্বাচনের দিন। পোশাক মালিকরা বলছেন, শ্রমিকদের এত লম্বা ছুটি পোশাক খাতে বাড়তি সমস্যা সৃষ্টি করছে। এই ছুটিটা আমাদের কিন্তু রপ্তানিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করবে। রপ্তানি আদেশ যেগুলো আমরা শিপমেন্ট ডেট ফেল করব এই সময়টা,
এইগুলির পরিণতি আলটিমেটলি কী হবে, গিয়ে দেখা যাবে যে আমাকে হয় আর শিপমেন্ট করতে হবে অথবা ডিসকাউন্ট খেতে হবে। এই শিল্পাঞ্চলে যারা নাকি শিল্প মালিক যারা আছে তারা কিন্তু এই বিষয়টাকে খুব এনজয় করছে না, কারণ তারা মনে করছে এই 3 দিনের টানা 3 দিন ছুটি হওয়ার কারণে তাদের উৎপাদনে অনেক ঝামেলা হবে। বিশেষ করে গার্মেন্ট ফ্যাক্টরি যেগুলো আছে রপ্তানিমুখী, তারা কিন্তু মানে সময়ের একটা টানা পড়ে যাবে। কাজে ভালো মন্দ দুটোই আছে, কিন্তু শিল্পের কি হলো, মানে আমার রপ্তানির কি হলো, এটা নিয়ে তো সরকার বদার্ড না। শ্রমিকদের নিজ এলাকায় যাবার কারণে পরিবহনে ভাড়া যেন না বাড়ে সেদিকে সরকারকে নজর দেবারও কথা বলছেন পোশাক মালিকরা। অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করবে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ভৈরব ও কুলিয়ারচরে এখন নির্বাচনী হাওয়া বইছে। ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এই আসনে প্রার্থী 9 জন হলেও মূলত নির্বাচনী লড়াই হবে ধানের শীষ ও 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীদের মধ্যে। মাঠ চষে বেড়াচ্ছেন দুজনই, ভোটারদের মাঝেও চলছে নানা হিসেব নিকেশ। বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবের পাঠানো রিপোর্টে দেখুন। ভৈরব কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ 6 একসময় আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল এই আসনটি। এবারের নির্বাচনে এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির মোহাম্মদ শরীফুল আলম। তিনি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। আর একই আসনে রিকশা প্রতীক নিয়ে লড়ছেন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী আতাউল্লাহ আমিন। শরীফুল আলম ভৈরব কুলিয়ারচর এলাকায় 25 বছর যাবৎ পরিচিত মুখ। ভোটারদের কাছে তিনি একজন ভালো ও সৎ নেতা হিসেবে জনপ্রিয়। এদিকে 11 দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের আতাউল্লাহ আমিন। এই আসনে যারা লড়ছেন তাদের অধিকাংশই নতুন মুখ। যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার লক্ষ্য ভোটারদের। আমরা খানা খাদ্য চাল ডাল দিয়ে আমরা সাহায্য করবো, আমরা দরকার। একজন ভালো দেশের জন্য যে কাজ করে ওই ধরনের প্রার্থীকে আমরা চাই। কৃষকের যে খবর লইব এর দরকার। আমরা এমন একজন ব্যক্তিকে চাচ্ছি যিনি আমাদের পাশে সবসময় ছিলেন এবং থাকবেন। ভৈরব কুলিয়ারচর এলাকার নদী ভাঙন, বেকারত্ব, কৃষি সংকট সহ সমস্যাগুলো সমাধানে একটি পরিকল্পিত উন্নয়ন রোডম্যাপ নিয়ে কাজ করার আশা বিএনপি প্রার্থীর। অপরদিকে উন্নয়নের নানা আশ্বাস দিচ্ছেন 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী। আমি কখনো বন্যা, খরা, ঝড় বৃষ্টিতে, কখনো আন্দোলন সংগ্রামের প্রয়োজনে, কখনো জনগণের সুখ দুঃখে পাশে থাকার প্রয়োজনে আমি পাশে ছিলাম। সে কারণে আমি এলাকার মানুষের কাছে আমি সবসময় তাদের হৃদয়ে একটা স্থান আমার আছে। আগামী নির্বাচনে 12 তারিখের নির্বাচনে আমি বিশ্বাস করি ভৈরব অঞ্চলের মানুষ যেহেতু জনগণের ভোটের অধিকার ফিরে এসেছে, তারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে। যারা বিগত সময়ে বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তাদেরকে আর বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। ভৈরবের মানুষ, কুলিয়ারচরের মানুষ, আমরা মনে করি, আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি তারা নিজেদের রায় প্রদান করে রিকশা মার্কাকে জয়যুক্ত করবে। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন একজনকেই জয়যুক্ত করতে চান এই আসনের ভোটাররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দ্বিচারিতা, দায়িত্বহীনতা ও পরিকল্পনাহীনতার অভিযোগ তুলে কঠোর অবস্থানের ঘোষণা সিএইচটির সম্প্রতি জোটের। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমি অধিকার ও জননিরাপত্তা নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। এটিকে রাজনৈতিক অবহেলার ফল হিসেবেই দেখছে সম্প্রতি জোট। তারা বলেন, রাজনৈতিক ভূমিকার কারণে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক অস্থিরতা, নিরাপত্তার ঝুঁকি ও জনজীবনের বিপর্যয় সৃষ্টি হলে তার দায় রাজনৈতিক শক্তিগুলোকেই নিতে হবে। পার্বত্য এলাকায় বাস্তবায়নযোগ্য উন্নয়ন পরিকল্পনা, নিরাপত্তা ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে সুস্পষ্ট রূপরেখার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়াও পার্বত্য শান্তি চুক্তি বাতিলের বিষয়ে পরিষ্কার ও লিখিত রাজনৈতিক অবস্থান ঘোষণা এবং বিচ্ছিন্নতাবাদী অস্ত্রধারী সংগঠনের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের দাবিও জানান বক্তারা। সিএসটির সম্প্রতি জোট দায়িত্বহীন ভাষায় ঘোষণা করছে পার্বত্য চট্টগ্রাম কোনো রাজনৈতিক পরীক্ষা নিরীক্ষার মাঠ নয়, গোষ্ঠীগত স্বার্থ রক্ষার যৌন নয়। রাষ্ট্রের জন্য মারাত্মক উদ্বেগজনক রোহিঙ্গা সংকট নিয়েও জাতীয় রাজনৈতিক দলগুলোর অবস্থান চরমভাবে প্রশ্নবিদ্ধ, নির্বাচনের বক্তব্যের উপকরণ হিসেবে ব্যবহার করে আসছে। এই অব্যবস্থাপনার যদি পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সীমান্তবর্তী অঞ্চলে সামাজিক অস্থিরতা, নিরাপত্তা ঝুঁকি ও জনজীবনের বিপর্যয় সৃষ্টি করে,
তার দায় সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনাকারী রাজনৈতিক শক্তিগুলোকেই নিতে হবে। রোজার সামনে রেখে নিত্য পণ্যের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে 10 থেকে 40 টাকা বেশিতে। ইফতারের অন্যতম উপাদান ছোলার দামও বেড়েছে। ঊর্ধ্বমুখী মাছ মাংসের বাজারও। এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। আরিফিন শাওনের রিপোর্ট। মাসের প্রথম শুক্রবার পলাশী বাজারে এক ছাদের নিচেই মাছ, মাংস, সবজি কিনছেন ক্রেতারা। রোজার বাজারও করছেন অনেকে। রমজান সামনে রেখে দাম বেড়েছে অনেক খাদ্যপণ্যের, বিশেষ করে ইফতারের উপাদানের। ছোলার দাম কেজি প্রতি বেড়েছে 10 টাকা। ডালের দামও বেড়েছে। ঊর্ধ্বমুখী সব ধরনের মশলার দর। মাছের বাজারে সব ধরনের মাছই কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। দেশি মাছের দাম আরো বেশি। বড় রুই বিক্রি হচ্ছে কেজিতে 350 থেকে 400 টাকায়। দেশি শিং মাছ 1000-এর কাছাকাছি। মুরগির বাজারেও স্বস্তির খবর নেই। গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। গত সপ্তাহ থেকে মুরগি কেজিতে 10 থেকে 20 টাকা বাড়ছে। সোনালী বিক্রি করছি 280-300, এখন আজকে 320 টাকা ব্যস্ত আছি। সাধারণ ক্রেতাদের চোখে ধুলো দেওয়ার জন্য হলেও রমজানের একটু আগে 10-15 দিন আগে শাক সবজি মাছ মাংস সবকিছুর দামটা বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্যের দামের দিকে একটু নজর দেয় সামনে রমজান, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা আমাদের সকলের জন্য উপকার হয়। এদিকে শিম, ফুলকপি, আলু সহ শীতের কিছু সবজির দাম কমলেও দাম বেড়েছে টমেটো ও লেবুর। এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা। লেবু তো পাচ্ছি, লেবু মনে করলেন গত সপ্তাহে লেবু তো বাড়ে, ঠিক আছে, লেবু দাম কম। লেবু মনে করলেন মায়ের রমজান আসলে জিনিসপত্রের দাম একটু একটু করে বাড়ে। অ্যাজুয়ালি এবারকেও একই অবস্থা হয়েছে। তবে ডিম আছে আগের দামেই। ডজন প্রতি বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকায়। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা ঘেরাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের। জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ, পুলিশ সহ বেশ কয়েকজন আহত। বিকেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান। গুরুত্ব পাবে 31 দফা, জুলাই সনদ আর তরুণ ভোটারদের আকাঙ্ক্ষা। দুর্নীতিকে জাতীয়করণ করেছিল আওয়ামী লীগ, মন্তব্য জামাত আমিরের। দুর্নীতি আর ভয়ের রাজনীতিতে ফিরতে দেয়া হবে না, নাহিদ ইসলামের হুঁশিয়ারি। নির্বাচনের আগে শেষ শুক্রবার রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনকালে গার্মেন্টস শিল্পে 4 দিনের লম্বা ছুটি, বড় ধাক্কা মনে করছেন পোশাক মালিকরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।